শুভেচ্ছা আমন্ত্রণ যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন নির্বাচনের বাংলাদেশে। নুসরাত বৃষ্টির সাথে আছি আর শুরুতেই শিরোনামগুলো জানাবো। বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে এই মুহূর্তে বিএনপি ছাড়া অভিজ্ঞতা সম্পন্ন কোনো রাজনৈতিক দল নেই, সিরাজগঞ্জে বললেন তারেক রহমান। বিএনপি ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে অভিজ্ঞতা সম্পন্ন এরকম কোন রাজনৈতিক দল নেই। সংগ্রামী জনতা নারে তাকবীর, নারে তাকবীর। একদলীয় শাসন দেখতে চায় না জামায়াত। কুমিল্লার জনসভায় ডাক্তার শফিকুর রহমান, প্রভু নয় অসংখ্য বন্ধু থাকবে এমন বাংলাদেশ গড়ার প্রত্যয়। সারা দেশে বিরামহীন গণসংযোগ প্রার্থীদের সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজ মুক্ত এলাকা গড়ার প্রতিশ্রুতি তুলে ধরছেন নানা পরিকল্পনা। আমরা যে সঠিকভাবে প্রয়োগ করতে পারি আমরা সঠিক লোকটাকে বেছে নিতে পারবো। যখনই চাঁদা চাইতে আসবে এই সব লোকরা তাদেরকে আপনারা ঠেকিয়ে দিবেন এবং চাঁদাবাজ মুক্ত এলাকা আমরা গঠন করবো ইনশাআল্লাহ। কয়েক জায়গায় নির্বাচনী সহিংসতা, প্রাণহানি সহ আছে আহত। ভোটের নিরাপত্তায় সারা দেশে মোতায়েন করা হবে ৩৭,০০০ বিজিবি সদস্য। শিরোনামগুলো শুনছিলেন এতক্ষণ। হট আর সুইটনেসের পারফেক্ট ব্যালেন্সে যে কোনো স্ন্যাক্সের আসল মজা আনে রুচি হট টমেটো সস। কোন রাজনৈতিক দল কি পরিকল্পনা গ্রহণ করবে তাই দেখতে চায় দেশের জনগণ, এবং বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে এই মুহূর্তে এমন অভিজ্ঞতা সম্পন্ন রাজনৈতিক দল নেই বলে মন্তব্য করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিরাজগঞ্জ বেসিক শিল্প পার্কে নির্বাচনী সমাবেশে এমন মন্তব্য করে তিনি বলেছেন, দেশের বিপদের সময় কখনো ফেলে রেখে যায়নি বিএনপি। বলেন, স্বৈরাচারের পতন ঘটেছে, এখন সময় একসাথে দেশ গঠনের। ভোটাধিকার ফিরিয়ে আনতে ১২ তারিখে সোচ্চার হতে হবে। ধানের শীষকে জয়ী করতে পারলে স্বৈরাচাররা জবাব পাবে। তিনি বলেন, সমগ্র উত্তরাঞ্চলে কৃষি নির্ভর শিল্প গড়ে তুলতে চায় বিএনপি। এছাড়াও সিরাজগঞ্জ ও পাবনার তাঁতকে সারা বিশ্বে রপ্তানি করতে চায় বিএনপি। বলেন, যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা গুপ্ত। গত ১৬ বছর তারা স্বৈরাচারের সাথে মিলেমিশেছিল। ভোটের অধিকারকে কেউ যেন ষড়যন্ত্র করে স্তব্ধ করতে কিংবা ছিনিয়ে নিতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান বিএনপি চেয়ারম্যানের। শুধু এতটুকু ভালো থাকলে চলবে না, আপনাদেরকে সহ সারা আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন কোনো ষড়যন্ত্র করে কেউ আবার আপনাদের এই ভোটের অধিকারকে কেড়ে নিয়ে যেতে না পারে। আমাদেরকে সতর্ক থাকতে হবে যে জুলাই আগস্টে গত ১৬ বছর ধরে আমাদের যে সকল ভাই বোনেরা নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, সেই অধিকারকে আবার যেন ষড়যন্ত্র করে কেউ স্তব্ধ করে দিতে না পারে, ছিনিয়ে নিয়ে নিতে না পারে। সিরাজগঞ্জের জনসভা শেষে এখন টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হয়েছেন তারেক রহমান, আর তার এই গাড়িবহরের সাথে আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন আছেন, তিনি আমাদের জন্য অপেক্ষা করছেন। রবিন, কতক্ষণ নাগাদ আসলে টাঙ্গাইল পৌঁছাতে পারে তারেক রহমানের গাড়িবহর, এবং তিনি সিরাজগঞ্জে নেতাকর্মীদের উদ্দেশ্যে তো বেশ কিছু কথাই বললেন, একটু আপনি যদি আবার দর্শকদের সেগুলো জানাতেন। বৃষ্টি, এখন আমি যমুনা সেতু পার হচ্ছি এবং আমার সামনেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সেই গাড়িবহরটি। আরও প্রায় ৩০ থেকে ৪০ মিনিট হয়তো বা সময় লাগবে তিনি টাঙ্গাইলের যে নির্বাচনী সমাবেশস্থল সেখানে পৌঁছতে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি সিরাজগঞ্জের নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে যে বার্তাগুলো দিলেন, মূলত স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে তিনি সেসব সমাধানের বিষয়ে গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ সিরাজগঞ্জ এবং পাবনা জেলার নেতাকর্মীরা এই সমাবেশে যোগ দিয়েছিল এবং সেখানকার যে সংসদ সদস্য প্রার্থী রয়েছে বিএনপির মনোনীত, সেই প্রার্থীদেরকেই তিনি জনগণের সামনে তুলে ধরেন, ধানের শীষের পক্ষে ভোট চান। বলেছেন, যদি ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করা সম্ভব হয় তাহলে সিরাজগঞ্জ জেলা এবং পাবনার তাঁত শিল্পকে
তিনি উন্নত করার জন্য কিংবা তাঁত রপ্তানি করার জন্য উদ্যোগ নেবেন এবং সারা বিশ্বেই সেই তাঁত পৌঁছে যাবে। সে সঙ্গে গোটা উত্তরাঞ্চলেই, কেবল সিরাজগঞ্জ পাবনায় সেসব নয়, গোটা উত্তরাঞ্চলে কৃষি ও কৃষকের জন্য কাজ করবেন এবং আলাদা করে কৃষি নির্ভর শিল্প গড়ে তোলার কথা বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সে সঙ্গে জুলাই আন্দোলনের শহীদদের কথা তিনি আরও একবার মনে করিয়ে দেন যে তাদের ত্যাগের বিনিময়ে বা তাদের প্রাণহানি, হতাহত পরিবারগুলোর যে জীবনযাপন, দীর্ঘ নিপীড়ন নিষ্পেষণের কথা তিনি তুলে ধরেন এবং সেই সঙ্গে বলেন যে সেসব শহীদদের বা হতাহত পরিবারগুলোর আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশের মানুষকে আরও ভালো থাকতে হবে এবং সেই ভালো থাকার জন্যই ধানের শীষের কোনো বিকল্প নেই। তারেক রহমান বলেছেন কেবলমাত্র বাংলাদেশের মানুষকে ভালো রাখার মতো অথবা রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা সম্পন্ন রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশে একমাত্র বিএনপি রয়েছে, আর সেজন্যই তিনি বিএনপিকে ভোট দেওয়ার জন্য, নিরঙ্কুশভাবে জয়ী করে তোলার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান। তারেক রহমান বলেন যে এই অঞ্চলের মানুষের নদী ভাঙ্গনের একটি সমস্যা রয়েছে, এই অঞ্চলের মানুষ কি করে উন্নত জীবনযাপন করতে পারে সেসবের কথা তুলে ধরেন। ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, সেই সব পরিকল্পনার কথা আরও একবার তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই বক্তব্য শেষেই তিনি প্রার্থীদেরকে পরিচয় করিয়ে দেন, অর্থাৎ ধানের শীষের প্রার্থী, মনোনীত প্রার্থী যারা বিএনপির হয়ে এই পাবনা ও সিরাজগঞ্জ অঞ্চলে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে পরিচয় করিয়ে দেন। এরপর বিপুল সংখ্যক যেই জনসমাগম ঘটেছিল বিসিক শিল্প পার্কে সিরাজগঞ্জের, সেই সমাবেশস্থল থেকে জনতার ঢল পেরিয়ে তিনি বেরিয়ে এখন এই মুহূর্তে টাঙ্গাইলের উদ্দেশ্যে এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের তরুণ চরজানা বাইপাস এলাকায় নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরপর গুলশানের বাসার উদ্দেশ্যে রওনা হবেন তিনি, যার মধ্য দিয়ে মূলত উত্তরাঞ্চলে 3 দিনের যে নির্বাচনী কর্মসূচি সেই কর্মসূচি শেষ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রথমটি যেটি শুরু হয়েছিল রাজশাহী বিভাগে, রাজশাহী অঞ্চলের নির্বাচনের মনোনীত প্রার্থীদের সঙ্গে নিয়ে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বারবার একটি বিষয় বলছেন, ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন এবং কোনো ধরনের বিভ্রান্তি বা অপচেষ্টাকারীদের বিরুদ্ধে, ষড়যন্ত্রকারীদের এবং বিরুদ্ধে এর সজাগ পাশাপাশি থাকা। বিএনপি মনোনীত প্রার্থীদের সাথেও তিনি তখন পরিচয় করিয়ে দিয়েছেন, দেখছিলাম আমরা। ধন্যবাদ, বিস্তারিত জানাচ্ছিলেন আপনি রবিন। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন টাঙ্গাইলের সমাবেশস্থলে তারেক রহমান এবং সেখানকার খোঁজখবর রাখছেন আমাদের সহকর্মী শামীম আল মামুন, অপেক্ষা করছেন আমাদের জন্য। শামীম, কিছুক্ষণের মধ্যে এই সমাবেশস্থলে পৌঁছাবেন তারেক রহমান, আপনি সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন, নেতাকর্মীদের উপস্থিতি কেমন চোখে পড়ছে তাও জানতে চাই। এবং নির্বাচনী প্রচুর লোক দিয়েছে। দেখতে পারবেন যে আমাদের মানুষ, বিএনপি নেতা কর্মীরা তারা কিন্তু এই গাড়িটা বাইপাসের যে জনসভা, নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু মানুষজন এসে পৌঁছেছেন, তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, ধানের শীষে দিচ্ছেন। মানুষের মধ্যে অনেক উদ্দীপনা দেখা দিয়েছে, তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে তারেক রহমান কখন আসবে, তাদের সাথে দাঁড়িয়ে তারা তাদেরকে স্বাগত জানাবেন, এরকম দাঁড়িয়েছে। আর নিরাপত্তার বিষয়ে একটি বিষয় জানিয়ে রাখি, নিরাপত্তা বেশ কিন্তু ব্যাপকভাবে রাখা হয়েছে, পুলিশ রয়েছে এবং র্যাবের যে ডগ স্কোয়াড সেগুলো কিন্তু আনা হয়েছিল সেই, এবং সবকিছু মিলিয়ে ব্যাপক নিরাপত্তার প্রস্তুতি দেখা গিয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে টাঙ্গাইল আসনের যারা এমপি পদপ্রার্থী ধানের শীষের তারাও কিন্তু সবাই এখানে এসে পৌঁছেছেন এবং বিভাগীয় যে নেতারা রয়েছেন তারাও কিন্তু এখানে পৌঁছেছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে তারেক রহমান যখন এই অনুষ্ঠানে আসবে তাদের জন্য কিন্তু যোদ্ধারাও এখানে রয়েছেন জানাবেন এবং নেতা কর্মীরা কিন্তু ব্যাপক উদ্দীপনা নিয়ে যারা তারেক রহমানের জন্য অপেক্ষা করছেন। আমি মানুষের সমাগম সেখানে হয়েছে এবং সেটি আসলে বোঝা যাচ্ছিল, আপনার কথা স্পষ্ট যদিও বুঝতে পারিনি, তবে ধন্যবাদ জানাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই সেখানকার যেই সমাবেশস্থল পৌঁছে যাবেন তারেক রহমান, তখন আবারও দর্শকদের দেখিয়ে দিব। উত্তরবঙ্গে আজও নির্বাচনী প্রচারে ব্যস্ত বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে তিনি সিরাজগঞ্জের বেসিক শিল্প পার্কে জনসভায় যোগ দিয়েছিলেন, সেটি দেখাচ্ছিলাম এবং তখন বিএনপি চেয়ারম্যানের
সাথে ছিলেন তার স্ত্রী ডাক্তার জুবায়েদা রহমান। দীর্ঘ 20 বছর পর সিরাজগঞ্জ সফরে তারেক রহমান, তাই সকাল থেকেই বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকে হাজার হাজার মানুষ জনসভাস্থলে উপস্থিত হন। বড় বড় মিছিল নিয়ে বিভিন্ন এলাকা থেকে বিএনপি নেতাকর্মীরা এখনো জনসভাস্থলে আছেন এবং একই সাথে সিরাজগঞ্জ এবং পাবনা জেলার বিএনপি মনোনীত সংসদীয় প্রার্থীরাও মঞ্চে উপস্থিত হয়েছেন। জনসভায় বক্তব্যের পর প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তিনি, একই সাথে ধানের শীষের পক্ষেও ভোট চান। আর সিরাজগঞ্জের পর টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর আগে বগুড়া জেলার শেরপুর এবং শাহজাহানপুর উপজেলায় একটি পথসভায় অংশ নেন তারেক রহমান। উপস্থিত জনগণের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এ সময় শাহজাহানপুর এলাকায় বিএনপি মনোনীত প্রার্থীকে তিনি পরিচয় করিয়ে দেন, ধানের শীষকে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানান। এর আগে সকালে বগুড়ার হোটেল নাজ গার্ডেনের এক মতবিনিময় সভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান। এ সময় বগুড়া 6 সদর নির্বাচনী এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন চেয়ারম্যান তারেক রহমান। এই এলাকার উন্নয়ন সহ মানুষের দুঃখ কষ্ট দেখভালের জন্য আমি মিল্টনকে দায়িত্ব দিয়ে গেছি। গাবতলী এবং শাহজাহানপুর এলাকার মানুষের যত কাজ ইনশাআল্লাহ সেগুলো আমি মিল্টনের মাধ্যমে করব। রাজধানীতে প্রচার গণসংযোগে ব্যস্ত 11 দলীয় ঐক্যে মনোনীত আর স্বতন্ত্র প্রার্থীরা। ভোটারদের মন জয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন, তুলে ধরছেন নানা পরিকল্পনা। নির্বাচন বাধাগ্রস্ত করার অভিযোগ করছেন কেউ কেউ, আরও শঙ্কা আছে কেন্দ্র দখলেরও। এবং সংবাদ সম্মেলনে জামায়াত নেতা এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ভোটারদের কেন্দ্র বিমুখ করার ষড়যন্ত্রে লিপ্ত একটি দল। শনিবার সকাল থেকে নিজ নিজ আসনে প্রচারণা চালাচ্ছেন 11 দলীয় জোট মনোনীত এনসিপি ও স্বতন্ত্র প্রার্থীরা। ঢাকা 18 আসনে গণসংযোগ করেছেন 11 জোট মনোনীত প্রার্থী এনসিপির আরিফুল ইসলাম আদিব। তিনি অভিযোগ করেন, নির্বাচনী প্রচারে নারী কর্মীদের বাধা দেয়া হচ্ছে, এমনকি তুরাগ ডুমনি এলাকার কিছু কেন্দ্র দখলও করা হতে পারে বলে আশঙ্কা তার। নির্বাচনের নিরাপত্তাটা যেন নিশ্চিত হয়, একই সাথে আমাদের নারী কর্মীরা যেখানে কাজ করছেন, বিশেষ করে ডুমনি বাজার, তুরাগ সহ বিভিন্ন জায়গায় নারী কর্মীদেরকে হেনস্থা করার চেষ্টা করা হয়। আমরা একটা নতুন সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশে এই ধরনের হেনস্থা করা, বিশেষ করে আমাদের মায়েদেরকে, নারীদেরকে, তাদেরকে হেনস্থা করাটা কোনোভাবেই আসলে উচিত নয়। এদিন সকালে ঢাকা 8 আসনে প্রচারে নেমে এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, ফজর নামাজ পড়ে চাঁদাবাজি শুরু করে একটি দল। নির্বাচিত হলে ঢাকা 8 আসনকে সন্ত্রাস, মাদক মুক্ত ও চাঁদাবাজ মুক্ত করার আশ্বাস দেন পাটোয়ারি। যারা সকালবেলা উঠেই নামাজ পড়েই চাঁদাবাজি শুরু করে এবং রাত পর্যন্ত তাদের চাঁদাবাজি কর্মকাণ্ড চলে, যখনই চাঁদা চাইতে আসবে এই সব লোকরা তাদেরকে আপনারা ঠেকিয়ে দিবেন এবং চাঁদাবাজ মুক্ত এলাকা আমরা গঠন করব ইনশাআল্লাহ। ঢাকা 12 আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব শনিবার সকাল থেকেই প্রচারণায় ছিলেন সরব। অভিযোগ করেন, একটি দল তার ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলছেন। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি তার। আমার প্রতিপক্ষ দুই একটি রাজনৈতিক দল যারা ভাবছেন তারা এমপি হয়ে যাচ্ছেন বা ক্ষমতায় চলে আসছেন, তারা ভীত হয়ে আমার ব্যানার ছেড়ে ফেলছে, আমার কর্মীদেরকে ভয়ভীতি দেখাচ্ছে, এমনকি সাধারণ ভোটারদেরকে তারা ভয়ভীতি দেখাচ্ছে যেন ভোট কেন্দ্রে তারা না যান। এদিকে এক সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, জামায়াত শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে, ফ্যাসিবাদদের ঠাঁই হবে না আর এই দেশে। অভিযোগ করেন, একটা দল পরিস্থিতি উত্তপ্ত করে ভোটারদের কেন্দ্রমুখী না করার প্রচেষ্টা চালাচ্ছে। একটা দল পরিস্থিতি উত্তপ্ত করছেন, একটার পর একটা এই ধরনের আতঙ্কজনক পরিস্থিতি তৈরি করে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি করে তারা যাতে ভোট কেন্দ্রে না আসেন, এই ধরনের একটা অপপ্রয়াস তারা চালাচ্ছেন। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। এই মুহূর্তে কেরানীগঞ্জে যাচ্ছি, সেখানে নির্বাচনী জনসভায় কথা বলছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যাচ্ছি। সারা বাংলাদেশ ছোপ ছোপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ থেকে রেহাই পাবে। যারা 15.5 বছর ফেসিবাদ কায়েম করে রেখেছিল, তারাই বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলা ডাকাতি করেছে, শেয়ার মার্কেট লুট করেছে, জনগণের পকেট কেটেছে, চাঁদাবাজির স্বর্গরাজ্যে বাংলাদেশকে পরিণত করেছে, দুর্নীতিতে দেশকে ডুবিয়ে দিয়েছে। তারা মানুষকে
আপনজনের বুক থেকে ধরে নিয়ে গুম করে আয়না করে ফেলে রেখেছে। দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছরের পর বছর। আপনজনরা জানতেন না তারা বেঁচে আছেন নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তারা জানতেন না তারা কোথায় পড়ে আছেন। খবরের সাইজের একটা ঘরের মধ্যে বছরের পর বছর ওখানেই থাকা, ওখানে পেশাব, ওখানে পায়খানা, ওখানে খাবার, ওখানে গোসল, ওখানে সবকিছু। আপনারা ইচ্ছা করলে দেখে আসতে পারেন। জুলাই স্মৃতি জাদুঘর বানা হয়েছে। স্বৈরাচার যে জায়গা থেকে বসে বসে সারা দেশটাকে জুলুমের রাজ্যে, হত্যা এবং খুনের রাজ্যে, ধর্ষণ এবং লুণ্ঠনের রাজ্যে পরিণত করেছিল সেই গণভবনকে। সেখানে আয়নাগরের একটা প্রতীকী প্রোটোটাইপ সেখানে বানিয়ে রাখা হয়েছে। সময় যারা পান একটু দেখে আসবেন। স্বৈরাচারের অনেকগুলো ছিন্নবর্ণ সেখানে রেখে দেওয়া হয়েছে। এটা আগামী বিশেষ করে যারা দেশ করবে তাদেরকে এটা দেখে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। মানুষের সাথে জুলুম করলে তার পরিণতি কি হতে পারে, এই জাদুঘরটা দেখলে তার অনেকটুকুই বোঝা যাবে বলে আমি বিশ্বাস করি। সম্মানিত ভাই ও বোনেরা, এই বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি। যারা এই দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, তারা এই দেশের মানুষকে একটু শান্তি উপহার দিতে চায়। আর যারা দেশ এবং মানুষকে ভালোবাসে না, তারা মানুষকে কষ্ট দেয়। এত নির্যাতন, এত জ্বালাতন একটা দলের উপর করা হয়েছে, যার শীর্ষ 11 জন নেতাকে প্রতিহিংসা বশত মিথ্যা অভিযোগ দিয়ে হত্যা করা হয়েছে। 1000 কর্মীকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে, যারা বিচারের বিটা পর্যন্ত চোখে দেখে নাই। কোথায় কিভাবে মেরে খালে বিলে তাদেরকে ফেলে দেওয়া হয়েছে সে দুঃখের কাহিনী এখন বলার সময় নেই। আমরা কেরানীগঞ্জে নির্বাচনী জনসভায় ছিলাম, জামায়াতে আমির বক্তব্য দিচ্ছিলেন, সরাসরি দেখাচ্ছিলাম। ডিজিটাল প্ল্যাটফর্মে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। শুধু ফেসবুকে রাজনৈতিক বিজ্ঞাপনে প্রায় 65 লাখ টাকা খরচ করেছেন বিভিন্ন প্রার্থী। বিনিয়োগে এগিয়ে বিএনপি ও জামায়াত ইসলামী। দলীয় পেজের বাইরে প্রচারণা চলছে সমর্থকদের অ্যাকাউন্ট থেকেও। প্রার্থীরা বলছেন, সামাজিক মাধ্যমে শুধু এলাকার ভোটারের কাছে বার্তা পৌঁছানো কঠিন, বাড়তি ব্যয় হচ্ছে কন্টেন্ট নির্মাণেও। যদিও ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যয়ের সীমা তদারকি নিয়ে প্রশ্ন আছে গবেষকদের। আরও জানাচ্ছেন সহকর্মী তৌহিদ হোসেন। আমরা সরকার গঠনে সক্ষম হলে ফ্যামিলি কার্ড চালু করব। আইন শৃঙ্খলার পরিবেশ যাতে ঢাকা 11 এলাকায় ভালো থাকে সেই জন্য উদ্যোগ গ্রহণ করব। নির্বাচনের আগে সোশ্যাল মিডিয়া এখন যুদ্ধক্ষেত্র। পোস্টার, লিফলেট, ব্যানারের বদলে প্রার্থীদের লড়াই চলছে ভিডিও, গ্রাফিক্স, লাইভ আর রিলস দিয়ে। কিছু ডলার খরচ করলেই ভোটের দাবি চলে যাচ্ছে 13 কোটি ইন্টারনেট গ্রাহকের কাছে, যার মধ্যে 6.5 কোটি ফেসবুক, 5 কোটি ইউটিউব আর বাকিরা ইনস্টাগ্রাম আর টিকটক ইউজার। আবার প্রার্থী বা তার দলের ফলোয়ারদের সংখ্যাও নেহায়েত কম নয়। ডিজিটাল প্রচারণায় এবার তাই জনবল নিয়োগ করেছেন প্রায় সব প্রার্থী। দিনরাত কন্টেন্ট নির্মাণে ব্যস্ত ভিডিও এডিটর, গ্রাফিক্স ডিজাইনার, এআই প্রম্পট ইঞ্জিনিয়ার আর এসইও পেশাদাররা। প্রচারণায় ছোট ভিডিও, গান, নাটক, সাক্ষাৎকার, জনসভা কিংবা মিমস কিছুই বাদ পড়ছে না। প্রার্থী নিজস্ব টিমের বাইরে কাজ করছে রাজনৈতিক দলের ডিজিটাল কর্মীরাও। আর এসব বুস্ট বা টাকা দিয়ে প্রমোশনের কাজ করছে বিজ্ঞাপনী সংস্থা বা অনলাইন বিপণন বিশেষজ্ঞরা। ইচ্ছা করলেই কোনো একজন প্রার্থীর বিরুদ্ধে অন্য প্রার্থী অথবা চেনা যায় না, জানা যায় না এরকম একটা গুপ্ত জায়গার থেকে বা সুপ্ত জায়গার থেকে নেতিবাচক প্রচারণা করে প্রার্থীর ইমেজ নষ্ট করার একটা অপচেষ্টাও আছে। এই অপচেষ্টাটা কোনো রোধ করার দরকার আছে, সেটা না হলে ভোটার, এলাকার জনগণ বিভ্রান্ত হচ্ছে। গুগল আছে, ইউটিউব আছে এবং আদার্স যেগুলো আছে, সেখান থেকে ফাইন্ড আউট করা কে কী করছে এটা আসলে কঠিন হবে। এটা নির্বাচন কমিশনের জন্য কঠিন হবে। আমরা যারা প্রতিদ্বন্দ্বী আছি আমাদের এটা ফাইন্ড আউট করা ইটস সো ডিফিকাল্ট। অনলাইনে প্রার্থীর পক্ষে কারা প্রচার করতে পারবে, কোন পেজ, প্রার্থীর নিজস্ব আইডি, প্রার্থীর যদি এজেন্ট থাকে তাহলে তার আইডি, এগুলো নির্বাচন কমিশনকে জমা দেওয়ার কথা, যেটা তারা অলরেডি বলেছেন, কিন্তু সেটা কিন্তু তারা আদায় করছেন না। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে প্রচার হচ্ছে। কোনো প্রার্থী নির্বাচনী প্রচারণার ব্যয় সম্পর্কে কখনোই তথ্য দেয় না গুগল বা ইউটিউব। টিকটকে এমন পাবলিসিটির নিয়ম নেই, তবে ফেসবুক বা মেটা প্ল্যাটফর্মে কিছু তথ্য পাওয়া যায়। ফেসবুকের এক মাসের তথ্য বিশ্লেষণ করেছে যমুনা টেলিভিশন, আর তাতে দেখা যায় বাংলাদেশের রাজনৈতিক বিজ্ঞাপনে এখন পর্যন্ত খরচ হয়েছে প্রায় 65 লাখ টাকা।
এর মধ্যে 112টি পেজ অন্তত $100 খরচ করেছে। $100 নিচে হলে সেই তথ্য আবার ফেসবুকের কাছ থেকে পাওয়া যায় না। আরও তথ্য হচ্ছে বিএনপি গত 30 দিনে 37 লাখ টাকা ও জামায়াতে ইসলামী 13 লাখ টাকা খরচ করেছে ফেসবুকের ডিজিটাল প্রচারণায়। এখন পর্যন্ত বিএনপি 2224টি, জামায়াতে ইসলামী 740টি, ইসলামী আন্দোলন 80টি ও এনসিপি 77টি বিজ্ঞাপন চালিয়েছে। এবং ডিজিটাল প্রচারণায় এখন পর্যন্ত সর্বোচ্চ ব্যয় করেছেন চট্টগ্রামের একজন বিএনপি প্রার্থী। প্রার্থীদের এমন ডিজিটাল ডামাডোলে নির্বাচন কমিশনের নজরদারি আদৌ কি আছে? কেউ ব্যয়ের সীমা ছাড়িয়ে গেলে কিভাবে বুঝবে ইসি? এমন প্রশ্ন এখন উঠছে হরহামেশা। $100 নিচে আলাদা করে অনলাইন বুস্টিং করলে সেই তথ্য সামাজিক মাধ্যম দেয় না, তার মানে বাস্তব খরচ আরও বেশি। প্রার্থীদেরকে তো হিসাব দিতে হয় যে সে প্রচারণায় কত টাকা খরচ করলো, সেই হিসাবের জায়গাটাকে সে কিভাবে ডিফাইন করবে সামাজিক মাধ্যমের জন্য, এটা এখনো পরিষ্কার না। এবং ডিফাইন করার জন্য এনাফ টুলসও তার হাতে নাই, কারণ টুলসগুলো তো প্ল্যাটফর্মের হাতে। সে ডাটা না দিলে আপনি কীভাবে জানবেন? সো এখন পর্যন্ত এটা সেলফ রিপোর্টিং, এবং এই সেলফ রিপোর্টিংকে কীভাবে আপনি অ্যাকাউন্টেবিলিটি ফ্রেমওয়ার্কে আনবেন সেটা পরিষ্কার না। হাই প্রোফাইল যে টেকনিক্যাল পার্সন সরকারে রয়েছে, বিভিন্ন এজেন্সিতে রয়েছে, বিভিন্ন বাহিনীতে রয়েছে, আমরা জয়েন্টলি এটি পরিচালনা করব এবং এগুলোর ফলাফল আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। আসছে জাতীয় নির্বাচনে মোট ভোটারের প্রায় অর্ধেক 18 থেকে 35 বছর বয়সী, যাদের বড় অংশ ইন্টারনেট ব্যবহার করে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনী মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন প্রার্থীরা। আমরা রাজধানীতে নির্বাচনী প্রচারণার খবর জানবো। আমাদের সহকর্মী সুমাইয়া ঐশী এই মুহূর্তে ধানমন্ডি এলাকায় অপেক্ষা করছেন আমাদের জন্য। ঐশী, এই এলাকায় নির্বাচনী প্রচারণায় কোন কোন বিষয়গুলোকে আসলে গুরুত্ব দিচ্ছে প্রার্থীরা সেটি জানাবেন। আচরণ বিধি কতটা মেনে চলছেন তারা, তাও জানতে চাই। বৃষ্টি, এইটি তো ঢাকা 10 আসনের মধ্যে পড়েছে এই অঞ্চলটি। মূলত ধানমন্ডি, হাজারীবাগ এবং নিউ মার্কেট জুড়ে কলাবাগানও আছে এই আসনের মধ্যে, ঢাকা 10 আসনের মধ্যে। ফলে এই অঞ্চলে কিন্তু বেশ কিছু সমস্যা এরই মধ্যে এলাকাবাসী ভোগ করছেন, যার মধ্যে হাজারীবাগ এলাকা কিন্তু ধারণ ক্ষমতার চেয়েও অনেক বেশি মানুষ সেখানে বসবাস করছেন। একই সঙ্গে গ্যাস সংকট আছে, চাঁদাবাজির অনেক অভিযোগও আসে মাঝে মধ্যে এখান থেকে। প্রার্থীরা যারা আছেন তারা কিন্তু প্রত্যেকেই আশ্বাস দিচ্ছেন যে এই সমস্ত সমস্যা তারা মোকাবেলা করবেন, সমাধান করবেন। কিছুক্ষণ আগে কিন্তু আমরা প্রায় আধা ঘন্টা আগে এখান দিয়ে আসলে বিএনপির মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম প্রচারণা চালিয়েছেন। তারও কিছুক্ষণ আগে চালিয়েছেন এখানে দাঁড়িপাল্লা মার্কায় যিনি দাঁড়িয়েছেন সেই প্রার্থী। এবং সব মিলিয়ে আসলে অন্যান্য যারা প্রার্থী আছেন সবাই নিজেদের মতো করে প্রচারণা চালাচ্ছেন, যেহেতু হাতে কিন্তু খুব বেশি সময় আর নেই, কারণ 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত প্রচারণা চালানো যাবে। সেই অনুযায়ী কিন্তু একদম শেষ মুহূর্তে বেশ কিছুটা সময় মাত্র আর হাতে আছে। ফলে এই মুহূর্তে প্রচারণায় নেমে পড়েছেন প্রার্থীরা। দিন রাত সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত অনেকেই প্রচারণা চালাচ্ছেন, ইস্তেহার দিচ্ছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং রাস্তার বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখছি সাদা কালো যে ব্যানার, বিভিন্ন প্রার্থীর মার্কা এবং সেই প্রার্থীর ছবি সংবলিত যে ব্যানারগুলো আছে সেগুলো আছে। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের কিন্তু প্রচুর অভিযোগও আছে। এবার বিভিন্ন আসনের প্রার্থীরাই কিন্তু বলছেন, এই অভিযোগ দিচ্ছেন। কিছুদিন আগে প্রচারণা চালানোর সময় রবিউল আলম বলেছিলেন যে আসলে একটি দল টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে ভোটারদের পক্ষ থেকে, সেরকম অনেক অভিযোগ আছে। তবে সুষ্ঠু নির্বাচন দিন শেষে হবে এরকমটি প্রত্যাশা সব প্রার্থীদের। তারা চান নির্বাচন কমিশন যাতে খুব নিরপেক্ষ একটি ভোট নিরপেক্ষ নির্বাচন যাতে আয়োজন করে সেইটাই প্রত্যাশা বলছিলেন আপনি। ধন্যবাদ ঐশী। নির্বাচনী দায়িত্বে মারণাস্ত্র ব্যবহারের পক্ষে নয় বিজেপি। কম বল প্রয়োগে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার প্রশিক্ষণ নিয়েছে এই বাহিনীর সদস্যরা। সীমান্ত সুরক্ষা করেই 37,000-এর অধিক সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবেন। সকালে এক সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল SM আবুল এহসান। ভোটের দিন সহ আগে ও পরে কিভাবে দায়িত্ব পালন করবেন বিজিবির সদস্যরা তার মহড়া। মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সের বেস ক্যাম্পে চলে এমন নিরাপত্তা প্রস্তুতি। মহড়ার পর ব্রিফিংয়ে জানানো হয় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরের 51টি আসনে 134 প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে।
আর সারা দেশে 37,000-এর অধিক সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবেন। আমাদের 4,427 কিলোমিটার সুরক্ষা নিশ্চিত করেই আমাদের এই ফোর্স বের করা হয়েছে, তাদেরকে এমপ্লয় করা হয়েছে। আমাদের 100% আমাদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যে পরিমাণ ফোর্স আমাদের ডিপ্লয় থাকার কথা, এবং স্পেশালি মায়ানমার বর্ডার এবং অন্যান্য জায়গায়ও আমাদের সেই পরিমাণ ফোর্স আমাদের মোতায়েন আছে। অত্যন্ত কম বল প্রয়োগ করে নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও জানান ঢাকা সেক্টর কমান্ডার। মারণাস্ত্র ব্যবহার করতে চান না বলেও জানান বিজিবির এই কর্মকর্তা। আইন শৃঙ্খলা কীভাবে মেনটেন করতে হবে এ ব্যাপারে যথেষ্ট পর্যাপ্ত প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। আমাদের কাজ হবে অত্যন্ত কম শক্তি ব্যবহার করে আমাদের স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা। এবারই প্রথম তল্লাশি কার্যক্রমে বিশেষায়িত ডগ স্কোয়াড মোতায়েন থাকবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। রাফি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশজুড়ে প্রার্থীদের প্রচার ও গণসংযোগ জমে উঠেছে। কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন বিএনপি প্রার্থীরা। মানুষের ভাগ্যের উন্নয়নের পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। দশম দিনের নির্বাচনী প্রচারে ঠাকুরগাঁও 1 আসনের দেবীগঞ্জ বক্সেরহাট এলাকায় পথসভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন 1971 সালে একটি দল ইসলাম ও স্বাধীনতার বিরুদ্ধে ছিল, তারা গণহত্যায় সহযোগিতা করেছিল বলেও অভিযোগ করেন তিনি। আমাদের বহু মানুষকে তখন হত্যা করা হয়েছে, মা বোনদের সম্মান গেছে, ইজ্জত গেছে, আর বাংলাদেশটা ওরা মানতে চায় না। যে কারণে ওই মানুষগুলোকে আমরা কি করে ভোট দিব, যে মানুষগুলো আমার দেশটাতেই বিশ্বাস করে না। চট্টগ্রাম 11 আসনে গণসংযোগকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণ এখন অনেক সচেতন। ভোটকে কেন্দ্র করে বিভিন্ন অপপ্রচার রোধে নির্বাচন কমিশনকে নজরদারি বৃদ্ধির আহ্বান জানান তিনি। বাংলাদেশের জনগণ খুব সচেতন, কোনটা এআই, কোনটা প্রপাগান্ডা, কোনটা সত্য, বাংলাদেশের মানুষ ভালো করে বুঝে। কুমিল্লা 10 আসনে গণসংযোগ করেছেন বিএনপি প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া। অভিযোগে বলেন, একটি পক্ষ নির্বাচন বানচাল করতে চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। নির্বাচনকে নস্যাৎ করার চেষ্টা করবে। আমাদের ভোট আছে, ভোটের কোনো অভাব নাই, যেটুকু সময় এটুকু সমস্যা নেই। নেতাকর্মীদের নিয়ে নাটোরের নলডাঙ্গার কালীগঞ্জে গণসংযোগ করেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় দেশের মানুষ। আমাদের সুনিশ্চিত বিজয়কে একটা শক্তি ষড়যন্ত্র চক্রান্ত করার চেষ্টা করছে। বরগুনা 2 আসনের বেতাগীতে দিনভর প্রচারণায় অংশ নেন বিএনপি প্রার্থী নুরুল ইসলাম মনি। যুবক বেকার যারা আছে সেই বেকারদের ইন্টারনেট ফ্রি করে দেব, ফ্রিল্যান্সিং করাবো, আউটসোর্সিং করিয়ে ঘরে বসে যারা অন্তত লক্ষ লক্ষ টাকা কামাই করতে পারে সে ব্যবস্থা করা। এছাড়া ঢাকা 19 আসনে আশুলিয়ার বাইপাইল বাস স্ট্যান্ড এলাকায় বিএনপি প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে নির্বাচনী প্রচারণা চালান তার কর্মী সমর্থকরা। সাইফ আহমেদ, যমুনা নিউজ। এ পর্যায়ে আবারও নির্বাচনী প্রচারণার খবর জানবো যাচ্ছি। সাভারের সহকর্মী মাহফুজুর রহমান নিপু অপেক্ষা করছেন। নিপু, সকাল থেকেই তো প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন, এই মুহূর্তে প্রচারণা চোখে কেমন পড়ছে, কতটা জমজমাট মনে হচ্ছে? আমরা বিগত 17 বছর সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে ঢাকা 19 আসন অর্থাৎ সাভার এবং আশুলিয়া এই দুটি এলাকা জুড়ে যে ঢাকা 19 আসন রয়েছে, সেই 19 আসনের বিএনপি প্রার্থী ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন তিনি কিন্তু বিরুলিয়া ইউনিয়নে আজকে প্রচারণা করছেন। আমরা দেখেছি যে কয়েকটি অঞ্চলেই তিনি পথসভা করেছেন ভোটারদের সঙ্গে কথাবার্তা এবং তাদের যে প্রচারণা সেটি করেছেন। আমরা একটু সরাসরি কথা বলতে চাই যে এখানে প্রার্থী রয়েছেন বিএনপি প্রার্থী ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। আমরা একটু জানতে চাচ্ছি যে আজকে তো বেশ প্রচারণা করছেন, আসলে সাধারণ ভোটারদের প্রতি আপনার কমিটমেন্টটা কি থাকবে? আমরা যেখানে যাচ্ছি সেখানে ব্যাপক সাড়া পাচ্ছি, অনেক লোকের সমাগম হচ্ছে। ছোট্ট একটি পথসভা। আমার প্রতিশ্রুতি হলো আমরা দেশটাকে নতুন করে গড়তে চাই। নতুন বলতে আমি সেটা মেন করেছি যে শুধু রাস্তাঘাটে মসজিদ মাদ্রাসা উন্নয়ন করলে হবে না, শিক্ষা প্রতিষ্ঠানের ভবন করলে হবে না। আমরা শান্তিতে চাই, সম্মানের সাথে বেঁচে থাকতে চাই, নিরাপত্তার সাথে থাকতে চাই। এই যে অনেক এলাকায় মাদকের
ছেড়ে গেছে, যুব সমাজ ধ্বংস হচ্ছে, অনেক জায়গায় ছিনতাই হচ্ছে, অনেকে বাড়ি করতে আসলে চাঁদাবাজি কবলে পড়ছে। এইসব থেকে এই লোকজন পরিত্রাণ চায়। এখানে রাতে অন্ধকার হলে অনেকে রাস্তা দিয়ে চলাচল করতে পারে না, 9টা 10টা পরে মা বোনরা কোথাও গেলে তার মোবাইল, তার টাকা পয়সা অনেক কিছু চিন্তা হয়। আমরা এইসব ব্যাপারকে গুরুত্ব দিচ্ছি। ইনশাল্লাহ নির্বাচিত হলে এই জিনিসটা সবার আগে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। শুনছিলেন আসলে ঢাকা 19 যিনি বিএনপি প্রার্থী রয়েছেন শ্রুতির কথা আমরা শুনছিলাম। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে নিপু। এ পর্যায়ে আমরা আখাউড়ায় যাব, সেখানে আমাদের আরেকজন সহকর্মী অপেক্ষা করছেন। শুনতে পাচ্ছেন কিনা মাহফুজ? ভোটারদের মন জয়ে কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা, একটু বিস্তারিত করে জানাবেন। বৃষ্টি, আপনাকে ধন্যবাদ। ভারতের ত্রিপুরাজ্যের একেবারে সীমান্ত গেছে হলো ব্রাহ্মণবাড়িয়া 4। এই ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে রয়েছে আখাউড়া এবং কসবা উপজেলা। আজকে এই কসবা উপজেলায় কিন্তু যুব একটি সমাবেশ চলছে। এই যুব সমাবেশে যে বিএনপির যে প্রার্থী, তিনি এর আগেও একাধিকবার নির্বাচিত এই স্থানীয় সদস্য, বিশ্ব ব্যাংকের বিজ্ঞাপন নির্বাহী পরিচালক, সাবেক সচিব, তিনি কিন্তু আজকে এই আখাউড়ায় রেল স্টেশন চত্বরে একটি যুব সমাবেশে বক্তব্য রাখছেন। আমি যদি এই একটি বিষয় আপনার মাধ্যমে জানিয়ে রাখতে, সেটি হলো এই সীমান্ত এলাকার বাসী একটি সমস্যা, সেটা হলো তাদের যে মাদকের সমস্যা, পাশাপাশি সন্ত্রাস, চাঁদাবাজি এবং এই সকল যে সমস্যাগুলো রয়েছে সেখান থেকে মুক্ত করে যাকে প্রার্থী হিসাবে বেছে নেবেন তার কাছে কিন্তু এই দাবিগুলো রয়েছে। সেই ক্ষেত্রে মুশফিকুর রহমান সাহেব এখানে রয়েছে, বলছে আমি যদি সেখানেও নির্বাচনী প্রচারণা জমজমাট দেখছিলাম। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমরা আখাউড়ার খবর জানাচ্ছিলাম, দিনাজপুরে যাব, সহকর্মী মাহফুজুল হক অপেক্ষা করছেন আমাদের জন্য। মাহফুজ, এখানকার নির্বাচনী পরিবেশ নিয়ে প্রার্থী, ভোটার উভয় পক্ষ কি বলছে, একটু সংক্ষেপে জানাবেন। এখানে একটি বিশাল জনসভা হলো, নির্বাচনী সভা হলো দিনাজপুর সদর আসনের যিনি প্রার্থী, এই প্রার্থীর সমর্থনে সভাটি হলো। আমরা একটু দেখাতে চাচ্ছি যে এই যে এত লোকজন এসেছে, কিছুক্ষণ ধরে, অনেকক্ষণ ধরে, প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে তারা অপেক্ষা করেছে। এই অপেক্ষার পরেই তারা আমাদের নির্বাচনী বক্তব্য, এই যে নির্বাচনের জনসভা চলছে, আজকের এই জনসভায় উপস্থিত আছেন দিনাজপুর সদর আসনের এমপি পদপ্রার্থী সৈয়দ জাহিদ। আমাদের দেখে বোঝাই যাচ্ছে আসলে নির্বাচনী প্রচারণা জমজমাট, সকল প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন, সেই খবরে আপনাদের জানাচ্ছিলাম। দর্শক, প্রচারণার মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন জামায়াত এনসিপি সহ 11 দলীয় জোটের প্রার্থীরা। দাঁড়িপাল্লা, শাপলাকলি ছাড়াও বিভিন্ন মার্কায় তারা ভোট চাইছেন। জনসভা আর গণসংযোগে নিজেদের কর্ম পরিকল্পনা তুলে ধরছেন ভোটারদের কাছে। চাঁদপুর ফরিদগঞ্জ বাস স্ট্যান্ডে জামায়াতে ইসলামীর সমাবেশে যোগ দেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বলেন, স্বাধীনতার 54 বছরে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। এই 3 দলকেই না বলার আহ্বান জানান তিনি। আমরা পরিবর্তন চাই। সে পরিবর্তন কারা আনবে? ওই পূর্বের দুর্নীতিবাদ, চাঁদাবাজ, মস্তান, খুনি, বাটপারদের দ্বারা এই পরিবর্তন আসবে না। আমরা এই পরিবর্তন আনবো 11 দল। বগুড়ায় দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভায় যোগ দেন এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বিএনপির সমালোচনা করে বলেন, গণ অভ্যুত্থানের মাত্র 17 মাসে আওয়ামী লীগের 17 বছরের নির্যাতন ভুলে তাদের পুনর্বাসনের চেষ্টা করছে একটি দল। কুমিল্লার দেবিদ্বারে উঠান বৈঠক ও গণসংযোগ করেছেন 11 দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। সকল ভালো দিক, সকল মুগ্ধতা শুধুমাত্র একজনের জন্য। দোষের খাতা থেকে বিএনপি বাদ গেছে, এখনো জামাত আছে। তো যাই হোক, এই মিডিয়ার এই যে আচরণ, এগুলো আমরা মনে রাখবো। শেখ হাসিনা কিংবা সজীব ওয়াজেদ জয়দের ফিরিয়ে এনে যদি মনে করেন 11 দলীয় জোট, জামায়াতে ইসলামী, এনসিপি সহ যারা আছে তাদেরকে একটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দিয়ে আটকে রাখতে চান, এটা হবে আপনাদের ভুল ডিসিশন। প্রচারণার 10ম দিনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন রংপুর 4 আসনের ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী ও এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। ইশতেহারে বলেন যে তিস্তা নদীর কারণে এই অঞ্চলে সংকট তৈরি হয়েছে, সেই নদী কেন্দ্রিক সম্ভাবনা তৈরি করা হবে। তিস্তাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন। আমরা যদি তিস্তার সমস্যার সমাধান করতে পারি, তাহলে আমরা আমাদের উত্তরাঞ্চলের আমরা আশাবাদী যে আমরা 50% সমস্যার সমাধান করতে পারবো। ফেনী 2 আসনে নির্বাচনী প্রচারণার জন্য ক্যারাভ্যান উদ্বোধন করেন জামায়াত সমর্থিত জোট প্যানেলের প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। একটি দল নির্বাচনকে বানচাল করার জন্য নারীদের উপর নির্যাতন করছে বলে অভিযোগ করেন তিনি। দুর্ভাগ্যজনকভাবে আমরা নানা ধরনের অনুষঙ্গ দেখতে পাচ্ছি।
গণতান্ত্রিক যাত্রাপথকে বিঘ্নিত করার জন্য কেউ কেউ চেষ্টা করছেন। রাজশাহী ৬ বাঘা চারঘাট আসনে পথসভা, উঠান বৈঠক, লিফলেট বিতরণের মাধ্যমে ভোট চেয়েছেন জামায়াত প্রার্থী নাজমুল হক। এছাড়া নাটোর ১, লালপুর, বাগাতিপাড়া আসনে নির্বাচনী গণসংযোগ করেছেন জামায়াত প্রার্থী আবুল কালাম আজাদ। সাবরিনা লিজা, যমুনা নিউজ। নির্বাচনী প্রচারণার খবর জানতে এ পর্যায়ে রাজশাহীতে যাচ্ছি, সহকর্মী তারেক মাহমুদ অপেক্ষা করছেন আমাদের জন্য। তারেক, এখানে খুব সম্ভবত জামায়াত ইসলামের কোনো প্রার্থী গণসংযোগ চালাচ্ছেন, কেমন দেখছেন জানাবেন বিস্তারিত। তারেক, শুনতে পাচ্ছেন? সকাল থেকে আসলে উৎসবমুখর পরিবেশে রাজশাহীতে নির্বাচনী যে প্রচারণা সেটি শুরু হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু চলছে। আমি রয়েছি রাজশাহীর যে ৩ আসনে। এখানে জামাতের যিনি প্রার্থী রয়েছেন আবুল কালাম আজাদ, তিনি বিকেলে আসরের নামাজের পরে কিন্তু তার যে গণসংযোগ সেটি করছেন রাজশাহী পব উপজেলার যে দারুশা হাট এলাকায়, এবং এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি তিনি তার নেতাকর্মীদের নিয়ে একদমই এই হাটের যারা সাধারণ মানুষ রয়েছে তাদের সাথে গিয়ে কিন্তু ভোট প্রার্থনা করছেন এবং সেই সাথে সাথে এই এলাকার যে প্রার্থীদের কথা শুনতে। আমরা একজন জামাতের প্রার্থী প্রচারণা দেখছিলাম। ধন্যবাদ তারেক। এ ছিল নির্বাচনের বাংলাদেশে আজকের আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।